আইনের ইতিহাসে আজ এক ঐতিহাসিক জয়। ভয়ঙ্কর আসামি বালা সিজু, যাকে বাচ্চাদের অপহরণের জন্য প্রত্যেক রাজ্যের পুলিশ খুঁজে বেড়াচ্ছিল, সে শেষ পর্যন্ত সিআইডির হাতে ধরা পড়ে গেল। এখন সিআইডির টিম বালাকে জিজ্ঞাসাবাদ করবে, আর বালাকে জিজ্ঞাসাবাদের ভিডিও বানিয়ে সেটাকে আদালতে প্রমাণ হিসেবে তুলে ধরবে, যাতে বালাকে কঠোর থেকে কঠোরতর সাজা দিতে পারা যায়। এক কাপ চা পাওয়া যাবে? ওই বাচ্চাগুলো কোথায় যাদের তুই বিক্রি করেছিস? আমি কোনো বাচ্চাকে বিক্রি করিনি। বাচ্চাটা দেশে আছে না বিদেশে আছে? আমার চাটা কোথায় গেল এসিপি স্যার? দেশে নাকি বিদেশে? চুপ! দেখ বালা, ওই বাচ্চাগুলোকেই তাদের মা বাবার কাছে পৌঁছে দেবো, আমি কথা দিয়েছি। যদি ওদের কিছু হয় না, তোর অবস্থা আমি এমন করব যেটা তুই স্বপ্নেও ভাবতে পারছিস না। এসিপি স্যার আমাকে হুমকি দিচ্ছেন? তোর কপাল ভালো যে আমরা শুধু মুখে বলছি, কিন্তু যদি দয়া থাকতো। তো কি করতো? খুব বেশি হলে আমার জন্য এক কাপ চা নিয়ে আসতো। পা নিচে নামা। আরে ম্যাডাম, আপনি আমার জন্য চা বানিয়ে আনুন। তাছাড়া মেয়েদের কাজ ঘরেই হয়, এই সিআইডিতে কেন সময় নষ্ট করছেন আপনি? রবি, আর যদি আমার ম্যাডামের হাতের চা ভালো লাগে, হ্যাঁ, তো আমি ওর সাথে বিয়ে করবার ব্যাপারেও ভাবতে পারি। উকিল বাবু, এ কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে। কি তোর এত সমস্যা হচ্ছে কেন অভি? হ্যাঁ, তোর এই ম্যাডামের সাথে কোনো চক্কর চলছে নাকি রে? এটা কি করলেন আপনি? আমার ক্লায়েন্টের উপর হাত তুললেন আপনি। Sir? Sir, he's dead. কি? গুড ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, অ্যান্ড ওয়েলকাম টু প্রশ্ন উত্তর। আমি আপনাদের হোস্ট অভয় কুমার আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয় একটা বিতর্ক, যে আমাদের দেশের আইনের রক্ষাকর্তারা আইনের থেকেও কি বড়। আপনারা সবাই এটা নিশ্চয়ই শুনেছেন যে সিআইডির সিনিয়র অফিসার অভিজিতের উপরে বালা নামক এক ক্রিমিনালকে হত্যার অভিযোগ আরোপ করা হয়েছে। এই জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন নিজেই সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ ফ্রম দ্য সিআইডি ব্যুরো, যার সাথেই এসিপি প্রদ্যুমান স্যারও, ওয়েলকাম স্যার, আর সিনিয়র ইন্সপেক্টর দয়া সিআইডি ব্যুরো থেকে। আমাদের প্যানেলিস্ট হলেন এক্স আর্মি অফিসার মিস্টার রণবীর, এক্স আইবি অফিসার সঞ্জিত স্যার, আর এক্স জাজ মিসেস মন্দিরা, আর সঙ্গে আছেন ক্রাইমের সিনিয়র এডিটর মদন কুমার স্যার, আর সঙ্গে উপস্থিত আছেন সিনিয়র জার্নালিস্ট আর হিউম্যান রাইটস অ্যাক্ট্রেস। তাহলে আমি শুরু করতে যাচ্ছি হিউম্যান রাইটস অ্যাক্ট্রেসকে দিয়ে। বলুন, এই কেস সম্পর্কে আপনি কি বলবেন? এদের মতো অফিসারদের জন্যই আইনের নাম খারাপ হচ্ছে দেশে। একদম ঠিক। হাতে বন্দুক কি শক্তি এসে যায়? এনাদের মনে হয় কি যা খুশি তাই করবে, আর মানবাধিকারকে মুচড়ে রেখে দেয় এই সব আইন রক্ষকরা। হ্যাঁ, আমি তো বলি এদের থেকে বন্দুকটাই ফেরত নিয়ে নেওয়া উচিত। বন্দুক চালানোর নৈতিকতা কি হতে পারে এদের ধারণাই নেই। আমি তো এটা বলবো যে এরা একটা সিম্পল কথাকে রং চড়িয়ে বলছে। বালা সিআইডিদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, আর এর মধ্যে যদি হাত উঠেই যায়, তার মানে তো এই নয় যে অভিজিতের ওপর খুনের দাগ লাগিয়ে দেওয়া হবে।
আর যদি কোনো অপরাধীর হাতে হতো এই খুন, তো তাহলে কি আপনি ছেড়ে দিতেন, বা সাধারণ মানুষের হাতে? না তো। তাহলে যে নিয়ম সাধারণ মানুষের জন্য রয়েছে তা সিআইডির জন্য কেন হবে না? মিস মন্দিরা, আপনি কখন থেকে চুপ করে বসে আছেন? এই বিষয়ে আপনি কি বলতে চান? অভিবাবু, আমি এই জন্য চুপ রয়েছি যে যেই সিআইডির বাহাদুরির প্রশংসা লোকেরা করে থাকে, তাদেরকে আজ এখানে অপমান করাটা ঠিক হচ্ছে কি? দেখুন, আমার মনে হয় তর্কের কোনো শেষ নেই। যে অভিজিৎ ঠিক না ভুল, এগুলো নিজস্ব ভাবনার উপর নির্ভর করে। এখন আমি কথা বলতে চাই এসিপি প্রদ্যুম্ন স্যারের সাথে, যার লম্বা কেরিয়ার দেশের প্রতি দায়িত্ব এবং কর্তব্যে পরিপূর্ণ। এই কেসেতে আপনি কার পক্ষ নেবেন? সিআইডির অভিজিৎ স্যারের, নাকি আইনের পক্ষ নেবেন? দেখুন, আজ পর্যন্ত আমি বরাবর আইনকে সমর্থন করেছি, আর পরেও সমর্থন করব। আমি ন্যায়ের পক্ষেই। আর এ কথা বলার কাউকে আমি সুযোগ দেব না যে আইন সিআইডির জন্য একরকম আর সাধারণের জন্য অন্যরকম। যতক্ষণ না এনকোয়ারি কমিশনের ডিসিশন জানাচ্ছে, ততক্ষণ সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ সিআইডি ডিউটি থেকে সাসপেন্ড থাকবে। এক মিনিট স্যার। স্যার, আমার ব্যাপারে লোকেরা কি বলল তাতে আমার কিছুই যায় আসে না। এইমাত্র আপনার মুখ থেকে যা শুনলাম তাতে খুব কষ্ট হচ্ছে স্যার। যা কিছু হয়েছিল আপনার সামনেই হয়েছিল, আপনি ওইখানে ছিলেন। আপনার বুকে হাত দিয়ে বলুন তো স্যার, আমি কি ইচ্ছে করে ওই লোকটাকে মেরেছি? আর যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আমি আদালতের সিদ্ধান্ত শোনার আগেই নিজে গিয়ে ফাঁসি কাটে ঝুলে পড়বো স্যার। অভিজিৎ, রিল্যাক্স। না দয়া, অনেক হয়েছে। এরকম অনেকবারই হয়েছে। অনেক সময় দেখেছি কিছু মানুষেরা আমাদের উপরে অপবাদ দেয়, আর স্যার আমাদের পক্ষে থাকার বদলে আমাদের সাসপেন্ড করে দেন। আর আপনারা বড় বড় কথা বলছিলেন মানবাধিকারের। কি বলছিলেন আপনি? আমাদের হাত থেকে বন্দুক নিয়ে নেওয়া উচিত। আজ আপনারা বাড়িতে সুরক্ষিত হয়ে যে হোলি আর দীপাবলি কাটাতে পারেন, সেটা সেই কারণে কারণ আমাদের হাতে বন্দুক রয়েছে। সারা রাত ধরে আমরা জাগি যাতে আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন। যখন অপরাধী এইখানে কপালে বন্দুক ঠেকায় না আর বুকে গুলি চালানোর জন্য হুমকি দেয়, ঠিক তখন আপনাকে এটা মনে করিয়ে দেওয়া হয় যে আপনি অপরাধীকে গুলি করতে পারবেন না, শুধু পায়ে গুলি করতে পারবেন। সেই দিন আমি আপনাদের কাছে হিউম্যান রাইটস আর মানবাধিকারের স্পেলিং জিজ্ঞাসা করব। সেই দিন। আজ আমি সবার সামনে জোর গলায় বলতে চাই, বালার মতো অপরাধীদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এমনি তো আদালত তোকে ফাঁসিরই হুকুম দিত। আগে মারা গেছে বলে এত প্রশ্ন কিসের জন্য? এত বছর ধরে সিআইডি যদি আমার হাত বেঁধে না রাখতো, তাহলে এই অপরাধীদের অনেকদিন আগেই আমি শায়েস্তা করে দিতাম। আর এমনিতেও এমন আইন থেকে কি লাভ যা অপরাধীদের শাস্তি দিতে পারে না? আর সেই আইন আমায় কি সাসপেন্ড করবে? আমি নিজেই আইনকে সাসপেন্ড করছি। মনে সাহস আর পকেটে রেজিগনেশন নিয়ে আমি সবসময় করি। আরে ভাই, আমরা তো হলাম বন্ধু। কি চাই বলো তোমার? এই আমার বন্ধুর জন্য সব নিয়ে এসো আজকে, তুমি আর আমি মিলে। এই চল চল। অভিজিৎ, কি হয়েছে কি তোমার? কোন জায়গায় বসে আছো তুমি? আর কি ধরনের লোক আছে সাথে? চলো ওঠো,
ওঠো, চলো বাড়ি চলো। কোথায় যাব? সিআইডি ব্যুরোই তো আমার বাড়ি ছিল, আর ওখানে যাওয়ার আমার পারমিশন নেই। স্যার স্যার সব ঠিক হয়ে যাবে, আপনি আপনি এখান থেকে চলুন। সব ঠিক হয়ে যাবে? এর থেকে আর কি ঠিক হবে? আর এখন আমি সিআইডি অফিসার নই। কোনো হিউম্যান রাইটস, কোনো এনকোয়ারি কমিশন আমার কিছুই করতে পারবে না। সমস্ত অপরাধীদের খুঁজে খুঁজে মারবো আমি, আর তোমরাও আমার কিছুই করতে পারবে না। আর না তোমার ওই এসএপি প্রদ্যুমান। যাও, তোমরা ওর কাছেই যাও, তোমাদের মুখ আমি দেখতে চাই না, যাও। অভিজিৎ, তুমি সজ্ঞানে আছো? তুমি জানো তুমি কি বলছো? আর ছাড়ো না ভাই, যদি তুমি সত্যিকারের বন্ধুই হতে না, তাহলে ওই দিনই প্রমাণ করে দিতে আজ এই সমস্ত ন্যাকামি করার কোনো প্রয়োজন নেই। কি বললে তুমি? নাটক? তোমার এটা নাটক মনে হলো? আবার কি? ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। স্যার যাও যাও, তুমিও যাও। এই, কে এখানে? আমার চোখ কেন বেঁধে রেখেছো? বলো আমাকে, কোথায় নিয়ে এসছো আমাকে? কে তোমরা? এই, বলো আমাকে। কে তোমরা? হ্যাঁ, চোখ থেকে ওটা খোলো। তোমরা জানো কাকে কিডন্যাপ করেছো? একজন সিআইডি অফিসারকে। অভিজিৎ, তুমি আর এখন কোনো সিআইডি অফিসার নও। সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ সিআইডি ডিউটি থেকে সাসপেন্ড থাকবে। ভয় পেও না, আমাদের থেকে তোমার কোনো ভয় নেই। আমাদেরকে নিজের বন্ধু ভাবতে পারো। বন্ধু? তোমরা কারা বলবে? সব জেনে যাবে অভিজিৎ, আমরা কে আর তোমার থেকে কি চাই। অন্ধকারে লুকিয়ে রয়েছো কেন? সাহস থাকলে সামনে এসো। আমরা অন্ধকারে আছি কারণ এই দেশ আর সমাজ আমাদেরকে আলোতে কাজ করতে দেয় না। তার মানে আমরাও তোমার মতো একজন আইনের রক্ষক, কিন্তু তুমি আইনের ছাতার তলায় কাজ করো আর আমরা ওর বাইরে। আমরা অপরাধীদের সরাসরি সুবিচার দিয়ে থাকি, না কোর্ট, না কাছারি, না এনকোয়ারি কমিশন, সোজা মৃত্যুদণ্ড। এক মিনিট, তোমরা কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। চিনতে পারছো একে? এ তো মালবিকা, নামেই সোশ্যালাইট, কিন্তু অনেক আতঙ্কবাদী সংগঠনের সঙ্গে যুক্ত। গুড, নেক্সট। একে আবার চিনব না? সবাই জানে ও রিয়েল এস্টেটের ব্যবসায়ী, কিন্তু তার আড়ালে ড্রাগসের ব্যবসা। উইলিয়াম? এ তো উইলিয়াম। 7টা মার্ডারের কেস আছে এর উপরে। দ্যাটস রাইট। কিন্তু এদের ছবি তোমরা আমায় কেন দেখাচ্ছ? আমার কাছে কি চাইছো? বলবো, প্রথমে তুমি এটা বলো যে যদি তুমি এটা জানতে পারো যে এই অপরাধীদের আইন কখনোই সাজা দিতে পারবে না, তখন তুমি কি করবে? যদি এরা কখনো শাস্তি না পায় তো আমি
আমি এদের নিজেই মারব। আর এমনিতেও কোনো অপরাধীদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সবাইকে পিষে মেরে ফেলা উচিত, সবাইকে। ভেরি গুড। তোমার ভেতরে এই রকমই উদ্যম আর সাহস দেখতে চেয়েছিলাম আমরা। আমি তোমার যন্ত্রণা বুঝতে পারি অভিজিৎ। যদি বালা ভুল করে মরেও যায় তাতে কি আর হবে? ছিল তো ও একটা অপরাধী, না? এবার তুমিই বলো অভিজিৎ, এত বছরের চাকরির এই যে পুরস্কার পেয়েছো তুমি, এটা কি ঠিক? এদের মতো অফিসারদের জন্যই আইনের নাম খারাপ হচ্ছে দেশে। আর মানবাধিকারকে মুছড়ে রেখে দেয় এই সব আইন রক্ষকরা। হাতে বন্দুক কি শক্তি এসে যায়? এনাদের মনে হয় কি যা খুশি তাই করবে। না, এটা একদমই ঠিক নয়। শুধু আমিই জানি সবার সামনে এইভাবে অপমানিত হতে ঠিক কেমন লাগে, কতটা যন্ত্রণা হচ্ছে আমার। আমরা বুঝতে পারছি অভিজিৎ, এই জন্যই তো তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়াতে চাই। আমাদের গ্যাংয়ের কাজ হলো এই অপরাধীদের শাস্তি দেওয়া, যাদেরকে আদালত খোলা ছেড়ে দিয়েছে। হাত মেলাবে আমাদের গ্যাংয়ের সাথে? এত কি ভাবছো অভিজিৎ? আমাদের সঙ্গে থাকবে নাকি ওই সিস্টেমের সাথে, যে অজান্তে হওয়া একটা ঘটনার জন্য তোমাকে শাস্তি দিয়েছে? আমি জানি না যে তোমরা কারা, তবে লড়াই যখন অপরাধ আর অপরাধীদের বিরুদ্ধে, তখন আমার উত্তর সবসময় হ্যাঁ। কিন্তু এর প্রথমে তোমাকে বিশ্বস্ততার পরীক্ষা দিতে হবে। বিশ্বস্ততার পরীক্ষা? এই লোকটাকে? গগন, যে 5 জন মহিলাকে খুন করেছে, আর আদালত একে মানসিক ভারসাম্যহীন হিসেবে মুক্তি দিয়ে দিয়েছে। নাও রিভলভার আর চালাও গুলি। আমাদের ফোনের অপেক্ষা করবেন। আর হ্যাঁ, যা আপনার অসুবিধা হলো না, ওর জন্য সরি। আর একটা কথা মাথায় রাখবেন, ফোন সবসময় নিজের সাথে রাখবেন। যদি বাথরুম যেতে হয় তবেও। আমি এসে গেছি। আমাদের সন্দেহই ঠিক।
মানে যে গল্পটা আমরা ফেলেছিলাম সেটা বিশ্বাস করেছে ওরা। এটা তো হওয়ারই ছিল। যে জালে ওরা ফেসেছে সেটার প্ল্যান আমরা 1 মাস আগেই করেছিলাম। তবে স্যার, এত নামী অপরাধীদের একের পর এক খুন হওয়া, এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না। স্যার, এই সমস্ত অপরাধীদের নতুন শত্রু কে এসছে? সেটাই তো আমি ভাবছি দয়া। এই 5 জনের একটা শত্রু থাকবে সেটা সম্ভব নয়। কিন্তু স্যার, আলাদা আলাদা থাকলে তারা একসাথে হামলা করলো কিভাবে? পুরোপুরি লোকগুলো আলাদা হতে পারে, কিন্তু গ্যাং একটাই, মোটিভও একটাই, খারাপ মানুষগুলোকে শেষ করা। কিন্তু আইনকে নিজের হাতে নিয়ে আলাদা আলাদা শহরে আলাদা আলাদা সময়ে খুন করা, এত লম্বা প্ল্যানিং কেউ একা করতে পারবে না। একদম ঠিক বলছো অভিজিৎ। মনে হয় তুমি কিছু পেয়েছো। হ্যাঁ বস। কি বস? এটা একজন খুনির কাজ নয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে একজন খুনির খুন করার পদ্ধতিটা নিজেদের পছন্দ মতো, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। এই দেখো, একে গুলি করা হয়েছে, গুলি অনেক দূর থেকে করা হয়েছে, কিন্তু সেটা সোজা এসে হার্টে বিঁধেছে, 1 ইঞ্চিও এদিক ওদিক নয়। আর একটা, একে মার্শাল আর্টের একটা বিশেষ পদ্ধতি দিয়ে মারা হয়েছে, খুবই বিপজ্জনক। একটা আঘাতেই শেষ। আর এই তৃতীয় মার্ডার? এই তৃতীয় ব্যক্তিকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে। একটা ছুঁচলো জিনিস দিয়ে বিষটা ইনজেক্ট করা হয়েছে সোজা আর্টারিতে। বিষটা খুব তাড়াতাড়ি রক্তে মিশেছে আর স্পট ডেড। তাহলে তৃতীয় মার্ডারটাও কোনো এক্সপার্টই করেছে স্যার? হ্যাঁ অভিজিৎ, প্রথম শার্প শুটার, দ্বিতীয় মার্শাল এক্সপার্ট, আর তৃতীয় জন খুব ভালো করে ইঞ্জেকশন দিতে জানে। তারা যারাই হোক, মানুষকে বিশেষভাবে মারার প্রশিক্ষণ প্রাপ্ত এরা, যেমন কোনো স্পেশাল এজেন্ট। আর হতে পারে এই গ্যাংয়ে এই ধরনের চিন্তাভাবনা করার মতো আরো লোক আছে, যারা এই সমাজ থেকে অপরাধীদের সরিয়ে দিতে চায়। স্যার, যদি ওরা এত এক্সপার্ট হয়ে থাকে, তাহলে না ওরা কোনো প্রমাণ রাখবে, না কোনো সূত্র। ওদেরকে ধরবো কিভাবে? লোহাই লোহাকে কাটতে পারে পুরবী। এদের গ্যাংকে ধরার একটাই রাস্তা আছে, বালার মৃত্যুর নাটক। সবকিছু প্ল্যান অনুযায়ী হচ্ছিল স্যার। তারপরে ওরা আমাকে ট্রিগার প্রেস করে একটা লোককে মেরে ফেলতে বলে। আর তুমি ট্রিগারে চাপ দিয়েছিলে? ইয়েস স্যার। তুমি ট্রিগারে চাপ দিয়েছিলে? ইয়েস স্যার। এসব কি হচ্ছে? হ্যাঁ, বলেছিলাম না আমরা, তোমার পরীক্ষা নেওয়া হবে এটা দেখার জন্য যে তুমি এই কাজটাকে পরিণতি দিতে পারবে নাকি। আমায় কাকে মারতে হবে? এমন একজন মানুষ যে মানুষ বলার যোগ্যতা হারিয়েছে, দেশের উত্তরের রাজ্যগুলোতে ড্রাগসের ব্যবসা করে, আর জানি না এর জন্য কত যুবক নিজের জীবন বরবাদ করে দিয়েছে। তার নাম? নিজেকেও অনেক বড় বিজনেসম্যান মনে করে, কিন্তু ড্রাগ ডিলিং করাই হলো ওর আসল কাজ। একবার যদিও শহরে ফিরে আসে, ব্যাস তারপরে ওর কাজ শেষ। নাম? নামে কি এসে যায়? গুলি মারবার ঠিক 1 ঘন্টা আগে তোমাকে বলে দেওয়া হবে যে কবে আর কোথায় গুলি চালাতে হবে। ট্রিগার কি করে টিপে দিলে? ওর যদি কিছু হয়ে যেত, মারা যেত তো? না দয়া, কিছুই হতো না। ওই বন্দুকটা হাতে নিয়ে আমি বুঝতে পেরেছিলাম ওই বন্দুকের মধ্যে কোনো গুলি ছিল না। অভিজিৎ, ওদের সাথে এমন ভাবে মিশে যাও যেন তোমাকে সন্দেহ না করতে পারে। এটাই হলো রাস্তা ওদের কাছে পৌঁছানোর। কিন্তু ওরা বড় ধরনের কিছু করে ফেলার আগে যদি আমরা ওদের আড্ডাতে পৌঁছে যাই ওদের গ্রেপ্তার করার জন্য। কিন্তু ওদের আড্ডায় পৌঁছাবো কি করে? তোমার চোখে তো পট্টি বাঁধা থাকে। চোখ বাঁধা ছিল, কিন্তু দয়া, ওদের আড্ডা থেকে বাড়ি পৌঁছানো পর্যন্ত আমি রাস্তাগুলো ভালো করে ফিল করেছি।
আর যা কিছু আমার মনে হয়েছিল সব পেন ড্রাইভে রেকর্ড করেছি। এগুলো আমার জামা কাপড় আর জুতো। যদি এর থেকে কিছু সাহায্য পাওয়া যায় ওদের আড্ডায় পৌঁছানোর জন্য। স্যার, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। যে কোনো সময় আমার কাছে ফোন আসতে পারে ওই ড্রাগ ডিলারকে মারার জন্য। আর আমি এই ধরনের কাজ করতে চাই না যার পারমিশন আইন আমাকে দেয় না। যতক্ষণ আইন না বলছেন আমরা কাউকে মেরে ফেলতে পারি না, সে কোনো বড় অপরাধী হলেও। ভালো করে শোনো, প্রায় 1.5 ঘন্টা লেগেছিল ওদের আড্ডা থেকে আমার বাড়িতে ফিরতে। গাড়ির স্পিড 60-এর উপরে যায়নি। 15 মিনিট গাড়ি ট্রাফিক জ্যামে আটকে ছিল। 10-15 আর ঠিক ওই সময় কাউকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছিল। আর হ্যাঁ, যখন আমি আড্ডা থেকে বেরিয়েছিলাম তখন ওখানে কোনো মন্দিরে আরতি হচ্ছিল যা মাইকে বাজছিল। প্রায় সব মিলিয়ে 6টা সিগন্যালে গাড়ি দাঁড়িয়েছিল আর প্রায় 5টা ফ্লাইওভার ছিল। প্রত্যেকটা ফ্লাইওভার ক্রস করতে 40 থেকে 50 সেকেন্ড লেগেছিল। রেলওয়ে স্টেশন, একটা ফ্লাইওভারের নিচে রেলওয়ে স্টেশন ছিল যেখানে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছিল। স্যার, হ্যাঁ বলো। এই দেখুন স্যার, এই দেখুন, অনিকেত কুমার স্যার। সিবিআই 2 দিন আগেই ওর সঙ্গে কথাবার্তা বলেছে। স্যার, দেশে অনেক জায়গায় ও ড্রাগসের ব্যবসা করে। এখন কোথায়? ফ্রেডি স্যার দেখছেন স্যার। স্যার, এটা প্যাডি, ধান। ও ধান, ওই যে তুমি অভিজিতের জামা থেকে যে সুতোটা এনেছিলে সেইটা একটা বস্তা সুতো, পাটের বস্তা। তাহলে ধান আর পাটের সুতো, তার মানে হচ্ছে এটা কোনো গোডাউন, কোনো একটা গোডাউনকে আস্তানা বানিয়েছিল ওরা। এমন একটা গোডাউন যেখানে সবজি বিক্রি হয় অথবা কোনো ধানের কল। স্যার, স্যার এই রুটটা নিয়েছে এরা। রুটটা সেই রকমই যেরকম অভিজিৎ স্যার বলেছে। আমার মনে হয় এটাই। গুড জব পুরবি। হ্যাঁ ডক্টর সালুকে, কি অভিজিৎকে আনাজের গুদামে রাখা হয়েছিল? অনিকেত আজকে সকালেই গ্রিস থেকে ফিরেছে, এখন অব্দি অফিসেও যায়নি। আচ্ছা, গ্যাং থেকে ফোন আসবে অভিজিতের কাছে। আসবে ফোন। হ্যালো, আপনার জন্য একটা সুখবর আছে অভিজিৎ স্যার। যে সময়ের আপনি অপেক্ষা করছিলেন সেটা এসে গেছে। আজকের এই শুভ দিনে এক অপরাধী শাস্তি পাবে। ঠিক 1.5 ঘন্টা পরে একটা কালো রঙের গাড়ি আসবে আপনার কাছে আর বলে দেওয়া হবে আপনি কার ওপর আর কখন গুলি চালাবেন। হ্যাঁ, কিন্তু রাইফেল কোনটা? তাতে কি যায় আসে রাইফেল কোনটা? আপনাকে তো সিআইডি ট্রেনিং এ সব ধরনের ট্রেনিং দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, আমাকে সব ধরনের ট্রেনিং দেওয়া হয়েছে, কিন্তু আমার কাছে একটাই চান্স গুলি চালানোর। যদি আমি জানতে পারি বন্দুকটা কোন ধরনের তো একটু সহজ হবে। RS 451। ওকে, RS 451। এটা কি বলছেন আপনি? আমার মৃত্যুর ভয় রয়েছে? তাহলে আমি যাবই না কোথাও, ঘরের মধ্যেই লুকিয়ে বসে থাকবো। আমি সমস্ত মিটিং ক্যান্সেল। অনিকেত, বাড়িতে লুকিয়ে থাকলে কোনো লাভ হবে না। ওরা প্ল্যান করে বসে আছে তোমাকে মারার জন্য। ওরা তোমাকে মেরেই ফেলবে। আপনারা কিছু করুন না, আপনারা সিআইডির লোক, বাঁচান আমাকে। বাঁচাবো আমরা তোমাকে। আর এবার গুলি আমাদের অফিসার তোমাকে করবে। তোমার জামার ভেতরে একটা বুলেট প্রুফ জ্যাকেট থাকবে আর কিছু রক্তের প্যাকেট। কিন্তু স্যার, লক্ষ্য এদিক ওদিক হয়ে গেলে যদি গুলি মাথায় লেগে যেত? কিচ্ছু হবে না, কারণ গুলিটাও নকল থাকবে। আর হ্যাঁ, তুমি তোমার কর্মফল ভোগ করবে। তোমাকে শো করে ওই মাস্টার মাইন্ডকে আমরা আগে ধরবো। এবারে বলো, মিটিং এর জন্য কোথায় যাচ্ছিলে তুমি? পরের মিটিং 1 ঘন্টার মধ্যেই হবে। এই মলের বাইরে একটা লঞ্চে হবে। মলের বাইরে? হ্যালো, আমার মনে হচ্ছে
মিশনটা ক্যান্সেল করতে হবে। কিন্তু কেন? বালা বেঁচে আছে। খুব বড় বিশ্বাসঘাতকতা হয়েছে আমাদের সাথে। অভিজিতের হাতে কেউ খুন হয়নি। প্ল্যান ক্যান্সেল করব না আমরা। সিআইডি আর অভিজিৎকে এই বিশ্বাসঘাতকতার চরম মূল্য চোকাতে হবে। এখানে ওই লোকটা আসতে চলেছে। কিন্তু ওই লোকটা কে? অপেক্ষা কর, জানতেই পারবি। চল তোকে ওই জায়গাটা দেখাই যেখান থেকে তোকে গুলি চালাতে হবে ওর উপর। গোডাউন তো একদম খালি, কেউ নেই এখানে। হ্যাঁ স্যার, এটা তো সেই গুদাম নয় যেটা আমরা খুঁজছি। ও দাদা ভাই, কে আপনারা? কি চাই? তুমি এখানে কাজ করো? ইয়েস। এই গোডাউন কেউ ব্যবহার করছিল কি? না তো, গত 2 বছর ধরে বন্ধ পড়ে আছে। এই গোডাউনটা আমার বস বিক্রি করতে চায়, তা আপনি কি কিনবেন? যদি এটা ওই গোডাউন না হয় তাহলে কোন গোডাউনটা? হ্যালো। অভিনন্দন অভিজিৎ, তোমার সাফল্যের জন্য। অনিকেত ইজ ফিনিশড। এবার দেখা করে অভিনন্দন জানাবো তোমাকে। ঠিক আছে, আসছি আমি।
পঙ্কজ ধরো, ছাড়বে না ওকে। ও নো স্যার। কি হয়েছে? স্যার আমি একটা ভুল করে ফেলেছি, ওই তিলকনগরের গুদামটা মিস করেছি। স্যার এই দেখুন স্যার, ওখানেও একটা মন্দির আছে, শ্মশান আছে, ফ্লাইওভার আছে আর রেলওয়ে ট্র্যাক। আচ্ছা, ওই গোডাউনটা না তো? কত দূর এখান থেকে? স্যার ট্রাফিক জ্যাম নিয়ে 40-45 মিনিট লাগবে। স্যার অপরাধীরা জানতো আমাদের প্ল্যানটা। অভিজিৎ স্যারের নকল গুলি চালাবার কথা। অভিজিতের সামনে বিপদ, দয়াকে ফোন করতে হবে। দয়া, দেখো অনিকেতকে কেউ গুলি করেছে, আসল গুলি। হ্যাঁ, অভিজিতের সামনে বিপদ। ওদের আড্ডা জানতে পেরেছো? না স্যার, খুঁজছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি দয়া, আমাদের হাতে টাইম নেই। অনেক অনেক অভিনন্দন তোমাকে, ওয়েল ডান। অনিকেতের মৃত্যুর খবর প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখাচ্ছে, আর এখন তুমি আমাদের বিশ্বাস জিতে নিয়েছো। এই জন্য এখন অন্ধকার থেকে আলোতে এসে তোমার সাথে নিজেদের পরিচয় করাবো। এই মন্দিরটা। আমাদের প্যানেলিস্ট হলেন এক্স আইবি অফিসার সঞ্জিত স্যার, আর এক্স জাজ মিসেস মন্দিরা, এক্স আর্মি অফিসার মিস্টার রণবীর। ও, তো আপনারা? হ্যাঁ আমরা। কেন চমকে গেলেন নাকি আমাদের দেখে? ভুলে গেলেন সেই দিনটা যখন শুধু আমি সমর্থন করেছিলাম আপনাকে? এই হচ্ছে রেলওয়ে স্টেশন। অভিজিৎ, আমাদের সবাইকার লক্ষ্য এক, অন্যায় সাফ করা। কিন্তু আপনাদের চতুর্থ সঙ্গী, ওনার কি হয়েছে? উনি কেন সামনে আসছেন না? আমি সামনে আসবো না, কারণ তুমি একজন বিশ্বাসঘাতক। বালা বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে, কারণ এই সব কিছু সিআইডির প্ল্যান মাফিক কাজ ছিল আমাদের ফাঁসানোর জন্য। আর এই হচ্ছে শ্মশান ঘাট। আর অনিকেত? সেও নিশ্চয়ই জীবিত আছে, নিশ্চয়ই এই অভিজিৎকে নকল গুলি মেরেছে। অভিজিৎ, এই বেইমানির জন্য একটাই সাজা, শুধু মৃত্যু, শুধুই মৃত্যু। তুমি আর বালা দুজনেই মরবে, দুজনেই। আর তোকে আমরা মারবো না, তোকে এ মারবে। আমি কেন? কেননা একজন বাহাদুর এবং সৎ ইন্সপেক্টরকে মারা আমাদের নীতির বিরুদ্ধে। চল তুই মার, নইলে আমরা তোকে মারবো। ও তো আপনারা এমনিই মারবেন। না, আমরা তোমাকে আরেকটা সুযোগ দেব। চালাও গুলি। নেবালা, পিস্তল নে। এই নে। কেউ পালাবে না, চল। আমি আপনাদের হোস্ট অভয় কুমার। আমরা যা করেছি তাতে আমাদের কোনো আফসোস নেই। আমরা তো দেশের জন্য কিছু করতে চেয়েছিলাম, যেরকম আপনারা করে থাকেন। দেশের জন্য কিছু করা তো গর্বের বিষয়,
কিন্তু তোমরা যে পথ বেছে নিয়েছো সেটা ভুল পথ, আইনের বিরুদ্ধে। তাহলে আইনই বা কোথায় 100% পারফেক্ট? এটা তো সেই আইনই যেটা থাকা সত্ত্বেও এত অপরাধী সমাজে মুক্ত হয়ে ঘুরছে। ওই অনিকেতকেও আপনি বাঁচিয়ে নিয়েছেন, তাই না? হ্যাঁ, অনিকেতকে আমরাই বাঁচিয়েছি, শুধু গুলি থেকে, আইন থেকে নয়, বুঝেছেন? আর যদি পারফেকশনের কথাই বলেন তো 100% পারফেক্ট কিছুই হয় না, সেটা করতে হয়। আপনাদের এই চিন্তা ভাবনা কি পারফেক্ট? এর কোন গ্যারেন্টি আছে যে এই সব কিছু করার সময় তোমরা শুধু অপরাধীদেরই মেরেছ, নির্দোষ কাউকে নয়? আর সেই আদালতের কাছে নিজের অভিযোগ জানিও, সেই আদালতকে যাকে তোমরা অশ্রদ্ধা করতে, আর সেই আদালতই তোমাদেরকে সংশোধন করবে। তারপরেই তোমরা বুঝবে যে দেশের আইনের মর্যাদা কিভাবে দিতে হয়। কেসটা খুবই জটিল ছিল স্যার। হ্যাঁ, আবার অপরাধীও ধরা পড়েছে, আরো একটা কেস ক্লোজ। তোমরা কি বাড়ি যাবে না নাকি? কিন্তু এখনো একজন অপরাধীকে ধরতে বাকি আছে। কি দয়া? হ্যালো সিআইডি। কে আপনারা? কি চাই এখানে? আমি বিক্রম, ক্রাইম টিম থেকে। আমাকে এখানকার তল্লাশি নিতে হবে। এই হলো সার্চ ওয়ারেন্ট। তল্লাশি? আমাদের আপনাদেরকে অনুরোধ যে আপনারা সবাই আমাদের সাথে কমপ্লিটলি কোঅপারেট করতে থাকবেন। এটা কি আমরা জানতে পারি যে তল্লাশি কেন নেওয়া হবে? দমনের ফাঁসির কেসে আপনাদের সবার এগেনস্টে কমপ্লেন্ট আছে যে আপনারা সবাই এভিডেন্স নষ্ট করতে চেয়েছিলেন। তল্লাশি শুরু করো। আপনাদের সবার ফোন রেকর্ড চেক করা হচ্ছে, আর আপনাদের সবার উপরে কড়া নজর থাকবে। আর হ্যাঁ, আপনাদের সবার সাথে একা একা প্রশ্ন উত্তরও করা হবে। আমার আপনাদের ব্যক্তিগত পরামর্শ হলো, যাই বলবেন একদম সত্যি বলবেন। এটাই সিআইডির ভবিষ্যৎ তৈরি করবে। এই, আমরা সিআইডির কোনো গ্যাসের বেলুন নয়। আর তুমি কে আমাদের ফিউচার ঠিক করার? হ্যাঁ, সিআইডির অস্তিত্ব সত্যের উপরে দাঁড়িয়ে রয়েছে, মিথ্যের উপরে নয়। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আপনারা সিআইডির লোক, জানি আমি। কিন্তু আপনারা যেই হন, আইনের ওপরে কিন্তু নয়। আর এখন সময় চলে এসেছে আপনাদের আইনটা মনে করা দরকার। হ্যাঁ, সেটা আমরা জানি যে আইনের ঊর্ধ্বে আমরা নই, আর আমরা আইনের সুরক্ষা করি, আইনের রক্ষাকর্তা আমরা সিআইডি। আর গর্ব করে আমরা বলি আমরা সিআইডি অফিসার, আর আমাদের প্রতিটা রক্তের বিন্দু, প্রত্যেকটা ফোঁটা সিআইডি দেশের জন্য সমর্পণ করছে।